আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে আদিত্য স্যার, আপনি আমাকে এখানে আইছেন? আদিত্য নূরের মুখপানে নজর টিকিয়ে রেখেই পল্টুর উদ্দেশ্যে বলল। পল্টু মাথা চুলকিয়ে বেকুবের মতো বলল, হসপিটাল? কিন্তু এটা তো গ্যারেজ, হাসপাতাল না। এবার নূরের থেকে নজর সরিয়ে হালকা হাসল আদিত্য। পর মুহূর্তে আবারও দৃষ্টি নিক্ষেপ করল নূরের পানে। নূরের দিকে তাকিয়ে হেয়ালি করে বলল, কে বলেছে এটা হাসপাতাল না? দেখো না, সকাল থেকে বুকে অনেক ব্যথা করছিল, এখানে আসতেই আমার বুকের ব্যথা একেবারে সেরে গেল। তাহলে ভাবো কত ভালো হাসপাতাল তোমাদের। পল্টু বেচারা আদিত্যের কথার পূর্বে পশ্চিম কিছুই বুঝতে পারল না। এবারে নূর তেড়ে এলো ওদের সম্মুখে। পল্টুকে বলল, এই তোর কাজ নেই, যা গিয়ে কাজ কর। নূরের ধমকে পল্টু দ্রুত ওখান থেকে প্রস্থান করল। আদিত্য নূরের আরেকটু কাছাকাছি এসে দুষ্টু ভঙ্গিতে বলল, ভালোই করেছ ওকে পাঠিয়ে দিয়ে। দুজন লাভ বার্ডসের মধ্যে কাবাবে হাড্ডি হচ্ছিল শুধু শুধু। এর জন্যই তোমাকে এত ভালো লাগে আমার। কেমন আমার মনের ভাষাটা বুঝে গেলে, একেই বলে দিলের টান। নূরের ক্রোধের মাত্রা বাড়তে বাড়তে যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম। আদিত্যের সামনে আঙ্গুল তুলে দাঁতে দাঁত পিষে রাগী কণ্ঠে বলল, আপনি আপনি এখানে কি করছেন? আপনার সাহস কি করে হলো এখানে আসার? আপনাকে তো আমি। নূরের উগ্রতার রেলগাড়ি মাঝপথে থামিয়ে দিয়ে আদিত্য বলে উঠল, টেক ইট ইজি নূর। এত হাইপার হলে বিপি বেড়ে যাবে। আর থাকলো আমার সাহসের কথা, সেটা তো বরাবরই বেশি, সময়ের সাথে জেনে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে তোমার গ্যারেজের কাস্টমার হয়ে এসেছি। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, সেটাই দেখাতে এসেছি। আর কাস্টমারের সব সময় সম্মান করতে হয়, এতটুকু ম্যানার্স শেখনি তুমি? আদিত্য যে গাড়ি নষ্টের বাহানা করে এখানে ইচ্ছেপূর্বক টপকেছে সে বিষয়ে ভালো মতোই অবগত নূর। তবে কথা তো সত্য, কাস্টমারকে কখনো অবজ্ঞা করতে নেই, সে যেই হোক না কেন। নূর ওর বাবার কাছ থেকে শুনেছে এই কথা। পার্সোনাল ইস্যু ধরে নিজের কাজের লোকসান করানোর মতো বোকা না নূর। নূর রাগের মাত্রা সামান্য কমিয়ে বলল, ঠিক আছে, গাড়ি রেখে যান, আমি ঠিক করে রেখে দিব। কাল ড্রাইভারকে পাঠিয়ে দিয়েন গাড়ি নিতে। নূরের কথায় আদিত্য মিছে আতকে ওঠার ভঙ্গিতে বলল, নো, নট অ্যাট অল। আমার এই গাড়িটা আমার জানের থেকেও বেশি প্রিয়। আমি তাকে কিছুতেই একা ছাড়তে পারবো না, আমার কলিজা ছিঁড়ে যাবে। আর তাছাড়া তোমার কি ভরসা? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার গাড়ির পার্টসগুলো চুরি করে নিলে তখন আমার গাড়ির কি হবে? দুনিয়াতে যত রকম বিরক্তি আছে সব এসে হামলে পড়ল নূরের মস্তিষ্কে। মন তো চাচ্ছে ব্যাটাকে এখনই গাড়ির ডিকিতে বন্ধ করে অজানা সমুদ্রে ছুঁড়ে দিতে। শুধু কাস্টমার দেখে সহ্য করে যাচ্ছে। চোখ বন্ধ করে নিজেকে একটু প্রশমিত করে নিয়ে নূর বলে উঠল, দেখুন, আমি জানি আপনি এসব ইচ্ছে করেই করছেন, এইসব করে কোনো লাভ হবে না, তাই বিরক্ত না করে আপনি যান এখান থেকে। আদিত্য যাওয়ার পরিবর্তে আরও একটু নিকটে চলে এলো নূরের। নূর অপ্রস্তুত হয়ে কিছুটা পিছিয়ে গেল। আদিত্য ফট করে তার ফোন বের করে ক্লিক করে নূরের একটা ফটো নিয়ে নিল। নূর ভরকে উঠে বলল, এই ছবি তুলছেন কেন আমার? ডিলিট করুন এক্ষুনি। আদিত্যের নূরের কথা মানার কোনো লক্ষণ দেখা গেল না। সে সযত্নে ছবিসহ ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে বলল, সরি, তোমার এই আদেশ মানতে পারছি না। আসলে আমি তোমার ভীত চেহারাটা দেখতে চেয়েছিলাম। তোমার মতো ঝাঁসি রানীকে ভয় পাইয়ে দিয়েছি, এটা কি কম কথা নাকি? তাই তো প্রুফ হিসেবে এই ছবিটা রেখে দিলাম। এটা আমাকে আশ্বাস দিবে যে মিস নূর সাদমান শাহরিয়ার আদিত্যকে ভয় পেয়ে গেছে। নূরের দমে রাখা ক্রোধটা এবার বিস্ফোরণ আকার ধারণ করল। নূর দুই হাতের মুঠো শক্ত করে বলল, হোয়াট? ভয়? তাও আবার আপনাকে? জোকস অফ দ্য ইয়ার, জোকস অফ দ্য ইয়ার। নিজেকে কি ভাবেন আপনি? আরে আপনাকে তো আমার ঘরের তেলাপোকাগুলোও ভয় পাবে না। থাকতো আমি। নূরের এত খারাপ দিন আসেনি যে আপনাকে ভয় পাবে। নিজেকে অনেক ভুল ধারণায় ঘিরে রেখেছেন আপনি। আচ্ছা তাই নাকি? তাহলে আজ ভার্সিটি এলে না কেন? আমার ভয়ে তো আসনি তাই না? কারণ ভার্সিটি আসলে আমার সামনে আসতে হতো, তাই না? মিস্টার নায়ক, নিজেকে ইম্পর্টেন্স দেয়া ভালো কথা, তবে এতটাও দেয়া উচিত না যে অন্য কিছু নজরেই না পড়ে।
সব সময় সব কিছু শুধু আপনার কারণে হয় না। আপনার অবগতির জন্য জানিয়ে দিই, আমি রোজ ভার্সিটি যাই না। ইম্পর্টেন্ট কিছু থাকলে তবেই যাই। নূর কখনো কারোর জন্য নিজের পথ পরিবর্তন করে না। তার মানে কাল যাবে নিশ্চয়ই, কারণ কাল তোমাদের ডিপার্টমেন্টে একজন নামকরা গেস্ট লেকচারার আসবে। তো তুমি নিশ্চয়ই সেটা মিস করতে চাইবে না। তুমি যেহেতু আমার সাথে কাজ করছো, তাই ভাবলাম তোমাকে এই তথ্যটা দিয়ে দেই। দ্যার ইজ এ স্মল কারেকশন মিস্টার নায়ক, আমি আপনার সাথে কাজ করি না। কাজ করতাম। কালকের পর আপনি ভাবলেন কি করে যে এর পরেও আমি আপনাকে হেল্প করব? আমি কালকেই জানিয়ে দিয়েছি আমি আপনার সাথে কোনো কাজ টাজ করছি না। তার মানে তো আমার কথাই সত্যি হলো, তুমি ভয় পেয়ে গেছো। এই জন্যই তো আমার সাথে কাজ করতে চাও না, কারণ তুমি বুঝতে পেরেছো যে আমার সাথে থাকলে তুমি আমাকে ভালো না বেসে থাকতে পারবে না, আমার প্রেমে পড়ে যাবে। সেই ভয়ে আমার সাথে কাজ করতে চাও না তুমি। নূর তাচ্ছিল্যের সুরে বলল, ভালোবাসবো? এই নূর প্রেমে পড়বে আপনার একজন সিনেমার নায়কের? কেউ শুনতেই বমি আসছে আমার। এমন কথা মজাতেও বলবেন না কখনো। দ্বিতীয়বার নিতে পারবো না। আপনি যদি দুনিয়ার শেষ ছেলেও হয়ে থাকেন, তবু আমি ভালোবাসবো না আপনাকে। ওদের থেকে কিছুটা দূরে জিদান দাঁড়িয়ে ছিল। নূর গলা উঁচু করে আদিত্যের পেছন থেকে জিদানকে ডাকলো। জিদান এগিয়ে এলো ওদের কাছে। নূর জিদানকে দেখিয়ে আদিত্যকে বলল, কানের ময়লা পরিষ্কার করে ভালো করে শুনে নিন আর মনের ভেতর পিন আপ করে রাখুন মিস্টার নায়ক। আমি দরকার হলে একবারের জন্য আপনার এই সেক্রেটারি নায়ক পাতিহাঁসটাকেও ভালোবাসতে পারি, তবু আপনাকে কখনোই না। নূরের এমন অভিব্যক্তি শুনে জিদান যেন হাওয়া ফুলানো বেলুনের মতো আসমানে উঠতে লাগলো। এই প্রথম স্যারের পরিবর্তে কেউ জিদানকে সিলেক্ট করেছে। এটা কি চারটিখানি কথা নাকি? এটা তো সব টিভির পর্দা কাঁপানো ব্রেকিং নিউজ বলা চলে। এখনই হয়তো হাজারটা মিডিয়া ক্যামেরা আর মাইক হাতে হামলে পড়বে জিদানের ওপর। ছবি আর ইন্টারভিউ নেওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়ে যাবে। তারা জিজ্ঞেস করবে, স্যার আপনার অনুভূতিটা বলেন, আপনি এই অসাধন সাধন করে কেমন অনুভব করছেন? আমি কি বলবো তখন? আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি রাইটারকে দিয়ে একটা ভালো 10 পৃষ্ঠার স্পিচ লেখাবো, তারপর প্রপার একটা প্রেস ব্রিফিং রাখবো, যাতে সবাই সমান সুযোগ পায়। জিদানের খেয়ালি বিরিয়ানি পাকানো প্রায় শেষই হচ্ছিল। তখন নূর নিচের ঠোঁট দুটো চোখা করে ছোট্ট করে শীষ বাজিয়ে জিদানের দৃষ্টি নিজের দিকে ফেরালো। জিদান নূরের দিকে তাকাতেই নূর বলে উঠল, ওই পাতিহাঁস বেশি ওড়ার দরকার নেই, জাস্ট এক্সাম্পল দিচ্ছিলাম। জিদান আদিত্যের দিকে তাকাতেই আদিত্যের এক ভ্রু উচ্চান তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখীন হলো। আদিত্যের ওই অগ্নি দৃষ্টি পানে তাকাতেই জিদানের হাওয়ায় উড়িয়ে যাওয়া বেলুনটার ফুস করে হাওয়া বেরিয়ে গেল। অবস্থার গাম্ভীর্য বুঝতে পেরে তৎক্ষণাৎ কেটে পড়ল সে ওখান থেকে। আদিত্য এবার নূরের উদ্দেশ্যে বলল, তুমি যত যাই বলো, এগুলো সব হলো বাহানা আমার থেকে বাঁচার। সত্যি তো এটাই যে তুমি আমার কাছে থাকতে ভয় পাও, কারণ তুমি আমার প্রতি দুর্বল হয়ে গেছো। কি বারবার একই কথা বলে যাচ্ছেন? আমি কাউকে ভয় করি না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে প্রমাণ করে দেখাও। কাল থেকে 30 দিন যাবত তুমি রোজ আমার সাথে কাজ করবে, আমার আশেপাশে থাকবে। তারপরও যদি তোমার আমার প্রতি কোনো অনুভূতি না হয়, তাহলে আমি কথা দিচ্ছি 30 দিন পর আর কোনো দিন তোমার সামনে আসবো না। এমন কিছুই করব না আমি। আপনাকে কোনো কিছু প্রমাণ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আসল কথা বলো যে তুমি ভয় পেয়ে গেছো, কারণ তুমি ভালো করে বুঝতে পেরেছো আমার আশেপাশে থেকে আমাকে ভালো না বেশে তুমি থাকতেই পারবে না, তাই তুমি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাচ্ছ। আমি তো ভেবেছিলাম তুমি অনেক সাহসী মেয়ে, বাট ইউ ডিসঅ্যাপয়েন্ট মি নূর। শেষমেশ তুমিও বাকিদের মতোই বের হলে, সো স্যাড। নূরের এবার ইগো নড়ে চড়ে উঠল। কেউ তাকে ভীতু ভেবে নিবে সেটা তো কোনো মতেই হতে দিবে না সে। এই লোকটাকে তো ভুল প্রমাণ করেই দেখাতে হবে, তখনই বুঝবে কার সাথে পাঙ্গা নিয়েছিল এই লোকটা। নূরও অতি দাম্ভিকতার সহিত বলল, ঠিক আছে, চ্যালেঞ্জ মেনে নিলাম। এই নূর কাউকে ভয় পায় না। শুধু 30 দিন কেন, 30 জন্মেও আপনার প্রতি কোনো প্রেম আসবে না আমার। বাঁকা হাসলো আদিত্য। সে জানতো নূরের সাথে এই কৌশলটাই কাজ করবে। ঠিক আছে, তাহলে কাল থেকে সময় মতো চলে এসো। তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে কোনো রকম ছোঁয়ার চেষ্টা করবেন না, আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না। যদিও আমি সেটা কখনো হতেও দিব না, তবুও বলে রাখি
যদি কোনো রকম লুচ্চামি করার চেষ্টা করেন তাহলে সেদিনই আমাদের মাঝে এই চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল আদিত্য। মেয়েটা কি সত্যিই তাকে এত খারাপ ভাবে? নিজের হতাশা লুকিয়ে বলল, ঠিক আছে, কাল আমি অপেক্ষা করব তোমার। এখন আসি, বাই। চোখে সানগ্লাসটা লাগাতে লাগাতে বেরিয়ে গেল আদিত্য। তার হাতে শুধু 30 দিন আছে। এই 30 দিনে নূরের মনে নিজের জায়গা করতে হবে, না হলে যে নূরকে চিরতরে হারিয়ে ফেলতে হবে ওকে, যেটা সে কিছুতেই হতে দিতে পারে না। নূর বিনা জীবন যে এখন কেবলই মৃত্যু সমান। র্যাম্প শোতে ডিজাইনার পোশাক পরে ক্যাটওয়াক করছে সুশ্রী রমণী আর সুদর্শন যুবকেরা। হল জুড়ে রং বেরঙের লাইটের আলো পড়ছে সর্বত্র। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। মিউজিকের তালে র্যাম্পের ওপর এঁকে বেঁকে হেঁটে এক এক করে মডেল এসে তাদের পোশাকের প্রদর্শন করে আবারও চলে যাচ্ছে। সবার শেষে এলো শোর মেইন অ্যাট্রাকশন শো স্টপারের পালা। র্যাম্পে এলো আদিত্য, পরনে তার রয়্যাল ব্লু রঙের স্যুট প্যান্ট, হাতা কাটা স্যুটের ওপরে আরেকটা লং স্যুট যা হাঁটুর নিচ পর্যন্ত ঝুলে আছে। মুখে অমায়িক হাসি ঝুলিয়ে হেঁটে এলো র্যাম্পের সামনে। করতালিতে মুখরিত হলো চারপাশ। এরপর ডাকা হলো এসব পোশাকের ডিজাইনার আবিরকে। আবির হাসি মুখে এলো র্যাম্পে। আদিত্যের পাশে এসে দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ স্বরূপ হাত নাড়ালো। শো শেষ হলো। আফটার পার্টি শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। বাকি মেহমান প্রায় সবাই ঘরমুখো হয়েছে। আবির ততক্ষণে অ্যালকোহলের অফার ডোজ নিয়েছে। চষে চষে আদিত্য আজ অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছে। জিদানও কম চায় না। আবিরের পামে পড়ে সেও আজ নাক পর্যন্ত ড্রিঙ্ক করে ফেলেছে। ড্রাঙ্ক হয়ে সোফায় আবিরের পাশে হেলে বসে আছে। আবির জিদানের উদ্দেশ্যে বলে উঠল, তো জিদ্দান মিয়া, রুম্পা শো কেমন লাগলো বললেন না তো? জিদান ঠুলু ঠুলু কণ্ঠে হাতের বৃদ্ধাঙ্গুল আর তর্জনী আঙ্গুল মিলিয়ে গোল করে দেখিয়ে বলল, সুপার হয়েছে স্যার, কিন্তু স্যার আমার একটা প্রশ্ন আছে। আপনি বেছে বেছে এত গরিব মডেল কেন এনেছেন? তোমার কেন মনে হলো তারা গরিব? গরিবই তো। তাদের শরীর দেখলে মনে হয় জন্মের পর তাদের খাবারের সাথে সাক্ষাৎ হয়নি। বেচারারা জনম ভুখিনি। শো করার আগে তাদের একটু কিছু খেতে দিলে ভালো হতো। গরিবেরে একবেলা খাওয়াইলে তারা দুহাত তুলে দোয়া করতো আপনার জন্য। আবির হো হো করে হেসে উঠল। জিদানের গাল টেনে দিয়ে বলল, ইউ আর সো কিউট জিদ্দান মিয়া। জিদান লজ্জায় গদগদ হয়ে বলল, আমার মাও তাই বলে স্যার। আসলে সব ওই ফেয়ার অ্যান্ড লাভলির জাদু। তবে তুমি ঠিকই বলছো, এবার থেকে আমি গরিব মডেল না, ধনী মডেল আনবো, যেগুলো প্যাট এক একটা তেলের দাম হবে। একজন হাঁটলেই যাতে লম্বা ভূমিকম্প এসে যায়। চিকন মডেল দিয়েছো তো, তাই র্যাম্পও শো করার। এবার না হয় কিছু ভিন্ন রকম করব, কি বলো? জি স্যার। আচ্ছা স্যার, সুন্দরী মডেলগুলো র্যাম্পে গটগট করে এসে আবার চলে যায় কেন? চোখের সামনে আরেকটু বসে থাকলেও তো পারে। এটা হলো দরজা পরীক্ষা, বুঝছো? মানে তারা বুঝতে চাইছে এগুলো সব মোহমায়া যা খড়িকের জন্য আসে। কথার মাঝে আবির খেয়াল করল আদিত্য বাড়ির সামনে বসে হাতে থাকা অ্যালকোহলের গ্লাসের দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আবির উঠে এগিয়ে গেল আদিত্যের কাছে। ওর সামনের উঁচু টুলে বসে আদিত্যের উদ্দেশ্যে বলল, আরে কি ভাবছিস এত? আর গ্লাসের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? এর মধ্যে কি আলাদিনের জিন বের হবে যে তো 3টে শর্ত পূরণ করবে? আদিত্য মাতাল কণ্ঠে বলল, আই উইশ এমনটাই হতো। আমার 3টে উইশের দরকার নেই, শুধু একটা উইশ পূরণ করলেই হবে। আমার নূরকে এনে দিতে পারলেই হতো। আমার আর কিছু চাই না। জানিসও না, জানিস ও না আমাকে অনেক জ্বালায়। সব সময় সব জায়গায় এসে হাজির হয় ও। জানিস সেদিন আমার হৃৎপিণ্ড চুরি করে নিয়ে গিয়েছিল, আবার বদের মতো আমার হৃৎপিণ্ড দিয়ে খেলছিল। কসকে মামা, তোর কেস তো একেবারে সিরিয়াস পর্যায়ে চলে গেছে। তাহলে আর বলছি কি? শুনেছি ড্রিঙ্ক করলে নাকি মানুষ সব ভুলে যায়, কিন্তু দেখ এত ড্রিঙ্ক করলাম তাও শুধু ওর চেহারাই চোখের সামনে ভাসছে। ওই রাগি রাগি চোখের নজর, ওই তীক্ষ্ণ দৃষ্টি, ওই আঙ্গুল নাচানো, ওই রাগে লাল হওয়া গাল দুটো, সবই যেন 3D সিনেমার মতো চোখের সামনে ভাসছে। জানিস ওকে নিয়ে ভাবতেও আমার ভালো লাগে। ওর সব কিছুই আমার ভালো লাগে। এত ভালো কেন লাগে ইয়ার? মা বলে কোনো কিছু বেশি দেখলে নাকি নজর লেগে যায়। ওরও যদি আমার নজর লাগে তখন কি হবে? এক মুহূর্তের জন্য ওর কথা মাথা থেকে যায় না, যেন কেউ সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। সুপার গ্লো না ইয়ার, এটা হলো
পিড়িতের আঠা, পিড়িতে কাঁঠালে আঠা লাগলে পরে ছাড়াটা তুই তো শেষ খাইলাস। কিন্তু নূরে তো সেই আঠা লাগেনি, ও তো আমাকে দেখতেই পারে না। ওকে কিভাবে পিড়িতের আঠা লাগাবো? এই ঢাকায় কোথায় কাঁঠাল গাছ আছে রে? চল গাছ থেকে আঠা নিয়ে ওকে লাগিয়ে দেই, তাহলে ওরও পিড়িতের আঠা লেগে যাবে, তখন দুজনের আঠা মিলে এক হয়ে যাবে। চিন্তা করিস না, তোর এই ভাই আসে কিসের ছোট। আমি কালে সার্চ কইরা বাইর করবো কোথায় কাঁঠালা গাছ আছে। আরে আমার ল্যাংটা কালের বন্ধু লাভ স্টোরি বলে কথা, দরকার হলে অনলাইনে অর্ডার করবো কাঠা, তাও তোদের জোড়া লাগিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এটা আমার বচন, আর আমার বচন আমার শাসন। আদিত্য আবেগে আপ্লুত হওয়ার ভঙ্গিতে বলল, থ্যাঙ্কস ইয়ার। জানিস আজকে ওকে 30 দিনের চ্যালেঞ্জ দিছি, বলেছি এই 30 দিনে ওর মনে জায়গা করতে না পারলে ওর সামনে আর কখনো যাব না। কিন্তু আমার ভয় করছে, যদি 30 দিনেও ওর মনে যদি কোনো জায়গা করতে না পারি তখন কি করব আমি? ওকে যে আমার চাই চাই আবির। এই কয়দিনে আমি বুঝে গেছি নূরকে ছাড়া বাঁচতে পারবো না আবির। হ্যাঁ হয়তো নিঃশ্বাস চলবে, তবে এই আমি বলতে আর কিছু থাকবে না। দেখ ওকে হারানোর কথা ভাবতেও আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। ও যে আমার সব কিছুতে কবজা করে নিয়েছে। তোর ভাই যে নূরকে ছাড়া নিঃশেষ হয়ে যাবে আবির। কথা বলতে বলতে কেমন গলা জড়িয়ে এলো আদিত্যের। আবির অবাক হয়ে দেখছে আদিত্যকে। আদিত্যের এই রূপ সে আগে কখনো দেখেনি। ওর বন্ধু যে কখনো কাউকে এতটা চূর্ণ হয়ে ভালোবাসবে তা ভাবনার বাইরে ছিল। নূরকে না পেলে সে আদিত্যের কি অবস্থা হবে তার আভাস পাচ্ছে আবির। আদিত্যকে স্বাভাবিক করার জন্য আবির হাসি মুখে বলে উঠল, আরে সাদমান শাহরিয়ার আদিত্য কারোর বড় জায়গা করতে পারে না, এটা কোনো কথা হলো? আরে তুই চাইলে তো কেরিয়া, খেটরিনা, এলিয়া এদের জামাইদের তুই ঈদে ওষুধ খাইয়ে তোর কাছে ছুটে আসবে। সেখানে নূর কি জিনিস? আদিত্য মাতলামো কণ্ঠে বলল, কিন্তু আমার তো নূরই চাই। নূরকে না পেলে আমি সাগরে ঝাঁপ দিব। কি তো সাগরে চাপ দিলে তো তুই মরতে পারবি না। কেন? কেন শুনিসনি? প্রেমে মরা জলে ডুবে না। বলেই হো হো করে হাসতে লাগলো আবির। আদিত্য বিরক্তির সুরে বলল, ছি ইয়ার, এর চেয়ে বেহুদা জোকস জীবনে শুনিনি। তোর সেন্স অফ হিউমারই পচন ধরছে। চিকিৎসা করা আমি বন্ধু দেখে হজম করে গেলাম, অন্য কেউ হলে এমন ফালতু জোক মারার দায়ে এতক্ষণে তোর পেছনে জংলি কুকুর ছেড়ে দিত। পুরো নেশাটাই কাটিয়ে দিলি। এখন জায়গা থাক তুই। আদিত্য কোটটা হাতে এলোমেলো পায়ে এগুলো। চিদানো ছুটল তার পিছে। আবির পিছন থেকে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ যা। আরে তুই কি বুঝবি আমার যোগ্যা? এসব লিজেন্ডের ব্যাপার সাধারণ ব্যক্তি মাথা ঢুকে না। আর তো এমনিতেই প্রেমে পড়ে মাথা মুন্ডু কলিজা ফোপড়া এসব মিক্সড জেলি হয়ে গেছে। এই জন্যে এসব কাঠলের আঠা টাইপ ভালোবাসা থেকে আমি 1000 মাইল দূরে থাকি। আমি তো শুধু এক্সট্রিক্যাল বিশ্বাস করি, অনুভূতির কোনো ক্যাচাল নেই। বুঝে ওই গাড়ি ডিটারজেন্টের অ্যাডভাইটার বলে না, পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আমি ওই পিলিসি মেনে চলি। আদিত্যের রেখে যাওয়া ক্লাসের ড্রিঙ্কটা এক ঢোকে খেয়ে নিল আবির। চেহারায় কাঠিন্য ভাব এনে বলল, বিকজ ফর মি দিস মাইন্ড অফ লাভ ইজ নট এক্সিস্ট, ইটস অল বুলশিট। আজও অমানিয়া বাসায় ফেরেনি। রাত 11টা বেজে গেছে, তবুও ওর ফেরার নাম নেই। তার ওপর আবার ফোনও ধরছে না। আজকে তো নূরেরও ভীষণ রাগ হচ্ছে। মেয়েটা দিন দিন কেমন বেপরোয়া হয়ে যাচ্ছে। ও বুঝতেই পারছে না বাস্তবতা কত কঠিন। এভাবে অবুঝের মতো চলাফেরা করলে যে কোনো সময় বিপদে পড়তে পারে। আমার মতো ও এত স্ট্রং না। দুনিয়ার কঠিন ক্রূরতার সাথেও লড়তে পারবে না। কিন্তু এই মেয়ে সেটা বুঝতেই পারছে না। আজকে একটু কড়া শাসন করতেই হবে। রাত 12টা প্রায়, তখন অমালিয়া বাড়ি ফিরল। পরনে তার আগের তুলনায় একটু বেশিই মডার্ন ড্রেস। ইভান তো আগে থেকেই রেগেছিল। অমালিয়ার এই অবস্থা দেখে সে আরও রেগে গেল। তবে বড় বোনের সামনে আগেই কিছু বলল না সে। নূর অমালিয়ার সামনে গিয়ে কড়া গলায় বলল,